আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে ছিলেন, মানে ডক্টর ইউনূসের সরকার, তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন অধ্যাদেশ করেছিলেন। অধ্যাদেশ মানে হলো গিয়ে আইন, মানে এক একটা সময় এক একটা প্রয়োজনে এক একটা করে আইন করেছিলেন। কিন্তু আইন করার নিয়ম হলো আইনটা করতে হয় সংসদে, কিন্তু সে সময় কোনো সংসদ ছিল না। কাজে সংসদ না থাকলে পরে সংবিধানের 93 ধারায় একটা জিনিস বলা হয়েছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ মানে উনি একটা আইনের মতো করেই করবেন, ওটা রাষ্ট্রপতি জারি করবেন। এটা আপৎকালীন সময়ের জন্য, যে ওই সময় যেহেতু কোনো সংসদ নেই, কাজেই উনি এটা করে দিলেন। এবং করার পর পরবর্তী সময়ে যখন সংসদ বসবে, তার বসার প্রথম 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলিকে সংসদ যদি অনুমোদন দেয়, তাহলে সেগুলো আইনে রূপান্তরিত হবে। আর যদি সংসদ সেগুলি অনুমোদন না দেয়, তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে। আরও একটা কথা, যদি পরবর্তী সংসদ বসার পর 30 দিনের মধ্যে সেগুলিকে উপস্থাপনই করা না হয়, সংসদ যদি বলে এগুলি আমরা উপস্থাপন করব না, তাহলেও সেগুলো বাতিল হয়ে যাবে। মোদ্দা কথা হলো সংসদ বসার 30 দিনের মধ্যে সেগুলো ঠিক করতে হবে। তো আমাদের এই সংসদ বসেছে মার্চের 12 তারিখে। মার্চের 12 তারিখে হলে পরে এপ্রিলের 12 তারিখের মধ্যে এগুলো একটা ব্যবস্থা করতে হবে। এবং 133টা অধ্যাদেশ কিন্তু জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যে 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে তোলা হবে বলে বলা হচ্ছে। এটা কে বলছে? সংসদের একদম প্রথম দিনই সংসদে একটা কমিটি করে দিয়েছিল, একটা বিশেষ কমিটি গঠন করে দিয়েছিল যে এই যে এতগুলি অধ্যাদেশ আছে, এই বিশেষ কমিটি সেগুলো যাচাই বাছাই করবে। সেই 15 সদস্যের কমিটির মধ্যে বিএনপি ছিল এবং জামাতের এমপিরা, 3 জন জামাতের এমপি ছিল, 12 জন বিএনপির এমপি ছিল। তো এই যে জিনিসটা করা হলো, সেই বিশেষ কমিটি সেখান থেকে বলল যে আমরা 98টা অধ্যাদেশকে যেমন আছে তেমন হুবহু আমরা পাশ করে নেব। তো 98টা চলে গেলে আর থাকলো 35টা। এখন এই 35টার মধ্যে 15টা তারা বলছে আমরা এটা সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিল আকারে তোলা হবে এইবারে, এই 12 তারিখের মধ্যেই। মানে 15টা অধ্যাদেশকে তারা বলবে যে এগুলো যে যে মন্ত্রণালয়ের জন্য প্রযোজ্য, সেই মন্ত্রণালয় এগুলোকে একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করে এই সময়ের মধ্যে তুলবে এবং সেগুলোকে তারা আইনে রূপান্তরিত করে নেবে। আর থাকলো 20টা। আর যে 20টা আছে, সেই 20টার মধ্যে 16টা তারা বলছে যে এগুলো এখনই বিল আকারে উত্থাপন করা হবে না, পরবর্তী সময়ে আরও যাচাই বাছাই করে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। এবং বাকি যে 4টা আছে, ওই 4টাকে তারা বাতিল করে দিয়েছে, এগুলো আমরা তুলবই না, এগুলো কোনো আলোচনাই হবে না আপাতত। এখন এই জায়গাটাই হলো মূল প্রসঙ্গ। আমি যদি এই 20টার কথা ধরি, যে 16টা এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময় যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল আকারে উত্থাপন করা হবে, সেগুলোতে এখন তাহলে যে সংসদ এগুলি ছিল এগুলি বাতিল হয়ে গেল। আর যে 4টা একদম বাতিলই করে দিল, ওইগুলি এখন সংসদে বিল আনয়ন করা হবে না, রহিত করে দেবে, সংসদে বিল তুলবে, এগুলি বাতিল করে দাও, সেগুলো বাতিল করে দেবে। এখন এই 4টা কি? এই 4টার মধ্যে প্রায় সবগুলি বিচার বিভাগ সংক্রান্ত, মানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কয়েকটা অধ্যাদেশ জারি করা হয়েছিল। যেমন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ, এইগুলি জারি করা হয়েছিল। বেসিক্যালি এগুলোই তারা রহিত করে দিচ্ছে, মানে একদম বাতিল করে দিচ্ছে, এরকম 4টা। এখন এই যে 4টা বাতিল করে দিল, এগুলি বেসিক্যালি কিন্তু বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট। এখন তাহলে কি এই সরকার বিচার বিভাগের স্বাধীনতা চায় না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই বিচার বিভাগের স্বাধীনতার কথা সবাই বলে, কিন্তু যখন যে ক্ষমতায় যায় সে যে প্রথমেই বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করতে চায়। মানে তারা চায় যে বিচার বিভাগ সরকারের ইচ্ছা মতো চলবে, সরকারের পছন্দ অনুযায়ী বিচারক নিয়োগ করা হবে, সরকার যেভাবে চাইবে সেভাবে রায় আসবে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা ক্ষমতায় যে যায় তার মধ্যে আমরা এর আগে দেখেছি। শেখ হাসিনাও তাই করেছেন। সুপ্রিম কোর্টের বিচারক কাকে নিয়োগ করা হবে, কী সমাচার, এগুলি সব তাদের ইচ্ছা অনুযায়ী, হাসিনার
ইচ্ছা অনুযায়ী হতো, ওভাবে রায়ও আসতে বলে অনেকে বলে থাকেন। তো সেই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু পাল্টে দিয়েছিল যে অধ্যাদেশের মাধ্যমে। সেই অধ্যাদেশগুলো এখনই বাতিল করে দেওয়ার যে মানে কথা বলা হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আবার এই বর্তমান যে সরকার এসেছে তাদের মন মানসিকতা, তাদের ইন্টেনশনকে কিন্তু কোনো না কোনোভাবে প্রকাশ করছে, এবং এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে। এবং এই প্রতিবাদ নিয়ে মানে অলরেডি আগামী শনিবার দিন রাজপথেও বিরোধী দল, বিশেষ করে জামাত, এনসিপি এরা রাজপথে নামবে বলে হুমকিও দিয়েছে, কর্মসূচিও দিয়েছে। সম্ভবত এটাই হতে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে প্রথম রাজপথের আন্দোলন। এই জিনিসটা সরকার কেন করছে এটা এখন আমার কাছে ক্লিয়ার না, কিন্তু আমি মনে করি এটাকে রহিত করার কোনো দরকার ছিল বলে আমার কাছে মনে হয় না। সরকার এটা করে কার পারপাস সার্ভ করছে অথবা কীভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায় বলে প্রমাণ করছে, এটা আমি আসলে বুঝতে পারিনি। এর বাইরে যে 16টা তারা পরবর্তী সময়ে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে আছে গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশনেরই, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ এবং গণভোট অধ্যাদেশ। এগুলিকে তারা বলছে যে এগুলি এখন আপাতত উপস্থাপন করা হবে না, পরে করব আমরা। এখন উপস্থাপন না করা মানে হচ্ছে এগুলো আর কার্যকর থাকছে না। এখন এগুলো নিয়ে আপনারা এর মধ্যে অনেক পত্রপত্রিকায় লেখা পাবেন, মতামত পাবেন, বিশ্লেষণ পাবেন, এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন। আমার মনে হয় এর মধ্যে আমি সোহরাব হাসান ভাইয়ের একটা লেখা দেখলাম প্রথম আলোতে, আপনারা ওটা যদি পড়েন মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কী কী অধ্যাদেশ তারা এখন উপস্থাপন করছে না, পরে করবে, এগুলো দেখবেন। তো সোহরাব হাসান ভাইয়ের লেখাটা আপনার সবাইকে পড়ার অনুরোধ করছি। কিন্তু ওখানে আমি আজকে যে আলোচনাটা করবো একটা বিষয়, সেটা হলো গণভোট অধ্যাদেশ নিয়ে। এই বিষয়টা নিয়ে সোহরাব ভাই তেমন কিছু বলেননি, অথচ আমার কাছে মনে হয়েছে যে গণভোট অধ্যাদেশ নিয়ে যেহেতু সোহরাব ভাই অথবা অন্য কোনো আমি কোথাও কোনো লেখা পাইনি, কাজে আমি সিদ্ধান্ত নিয়েছি এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে গণভোট অধ্যাদেশটা কী আসলে। গণভোট, রাষ্ট্রপতি বলেছিলেন যে গণভোট দেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এবং এই জন্য উনি একটা অধ্যাদেশ জারি করেছিলেন। মজার ব্যাপার হলো রাষ্ট্রপতির আসলে এই ধরনের কোনো অধ্যাদেশ জারি করার এখতিয়ারই নেই। আপনি অধ্যাদেশগুলি পাশ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা উনি অধ্যাদেশ করতেই পারেন না, যেটা অধ্যাদেশই হয় না, সেটা আপনি পাশ অথবা বাতিল কীভাবে করবেন? মানে 93 সংবিধানের 93-এর 1 ধারায় বলা আছে যে আপনি করতে পারবেন, অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবে, কিন্তু পরে আবার ওখানে একটা শর্ত দেওয়া আছে। শর্ত হলো যেগুলো সাধারণ সময়ে আইন করা যায় এই আইনগুলিকেই কেবল অধ্যাদেশ করা যাবে। কিন্তু গণভোট তো কোনো আইনের অংশ না, গণভোট হলো সংবিধানের অংশ। গণভোটটা আগে সংবিধানের মধ্যে ছিল, কিন্তু গণভোট আপনি আইন আকারে সিম্পল মেজরিটি দিয়ে গণভোট করা যায় না, মানে গণভোটের বিষয়টাকে, নিয়মটাকে পাশ করা যায় না। কাজে এইটা আসলে রাষ্ট্রপতি করতেই পারে না। যে জিনিসটা করতেই পারে না সেই জিনিসটা করেছেন, এবং সেটাকে এখন পাশ করার প্রশ্ন উঠছে, এটা তো পাশ হবে কীভাবে আমি বুঝতে পারছি না কিন্তু ব্যাপারটা। সেই বিচারে গণভোট কিন্তু আসলে অবৈধ অধ্যাদেশ ছিল, অধ্যাদেশ ইটসেলফ অবৈধ ছিল, এটা আমার বিবেচনা, আমি এইভাবে এটা মনে করি। তো এখন সেই জিনিসটা যদি পাশ করে নেয় তাহলে এই যে গণভোটটা হয়ে গেল, এটা কিন্তু এক ধরনের বৈধতা পায়। কিন্তু একটা অবৈধ জিনিসকে আপনি কীভাবে বৈধতা দিবেন, এটা কিন্তু একটা বেসিক কথা। 2 নম্বর কথা হলো গণভোট যেটা হয়েছে সেটা কিন্তু এক ধরনের প্রতারণা বলে আমি মনে করি। কারণ গণভোটের মধ্যে এমনভাবে প্রশ্ন সেট করা হয়েছে, সেই প্রশ্নের মধ্যে আপনি হাও দিতে পারবেন না, নাও দিতে পারবেন না। 48টা প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। যদি সেখানে 4টা প্রশ্ন আছে, এই 4টার মধ্যে কিন্তু অনেকগুলি প্রশ্ন আছে। তো এই সবগুলি প্রশ্নের উত্তর আপনি হয় হ্যাঁ দিবেন, তাহলে না দিবেন। হ্যাঁ দিলে সবগুলি হ্যাঁ, না দিলে সবগুলি না। এটা তবে কীভাবে সম্ভব? একসঙ্গে এতগুলি প্রশ্নের কি একটা হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দেওয়া যায়? যায় না। কিন্তু আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বেশ কয়েকবার আমি দিয়েছি, বিভিন্ন জায়গায় আমি দিয়েছি। সেই উদাহরণটা আমি আপনাকে আবার দিই আপনাদেরকে। তো সেই উদাহরণটা হলো, ধরেন আপনাকে একজন কেউ নাস্তার দাওয়াত দিল, টেবিলের মধ্যে বড় প্লেটের মধ্যে নাস্তা আছে, ফলমূল আছে, ডিম আছে, রুটি আছে, সব কিছু আছে, আবার তার সঙ্গে 1 পেগ হুইস্কিও আছে। এখন আপনাকে বলা হলো এই সবগুলি মিলিয়ে হলো আপনার প্যাকেজ, নাস্তার প্যাকেজ। আপনি যদি খান সবগুলি খেতে হবে, আর না খেলে একটাও খেতে পারবেন না। তার মানে আপনি যে বলবেন যে আমি কলা খেয়ে আর ডিম খেয়ে চলে যাব, তা পারবেন না, কিন্তু তাহলে আপনি হুইস্কিও খেতে হবে। আবার আপনি যদি বলেন যে আমি তো মুসলিম, আমি তো হুইস্কি কীভাবে খাবো না, তা হবে না। খাইলে সবগুলি খান, না খেলে একটা খেতে পারবেন না। তাহলে হয় আপনি না খেয়ে ক্ষুধার্ত থাকবেন, অথবা আপনি হারাম খাবেন।
হিসাবটা কিন্তু এরকম, আমাদের এই গণভোটের প্রশ্নগুলো ছিল এরকম যে কিছু কিছু আপনি মানতে পারবেন, কিছু কিছু মানতে পারেন। আপনি কী করবেন? আপনি ইয়েস দিলে সবগুলি আপনি ইয়েস হয়ে যাবে, আর নো দিলে সবগুলি নো হয়ে যাবে। আমি তো নো দিতে চাই না, কারণ এখানে আমার পছন্দের অনেক কিছু আছে। তো এই যে একটা ক্যারিকেচার, এটা জনাব আলী রিয়াজ, ডক্টর ইউনূস এরা বানিয়ে রেখে গেছিল যে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য। এবং অনেকে বলে, যেমন আজকে অনেকে বলছেন, আমি দেখলাম অনেক লিডার, পলিটিক্যাল লিডাররা বলছেন যে বিএনপি তো হা দিতে বলেছিল। হ্যাঁ বলেছিল, কিন্তু আপনাকে মনে রাখবেন, আমি মনে করি যে বিএনপিকে আসলে হা বলতে বাধ্য করা হয়েছিল। এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেলিং ছিল। ব্ল্যাকমেলিং এই কারণে, তখন যদি বিএনপি বলতো যে আমি না ভোট দেন, তাহলে সবাই মিলে বলতো কি, এই যে জামাত, আপনার এনসিপি, এরা কি বলতো, ওনারা জুলাই চেতনা চায় না। জুলাই সনদে স্বাক্ষর করছে, কিন্তু তারা জুলাই চেতনাকে অস্বীকার করে। আমি আপনাদের একটা কথা বলি কেবল, দেখেন আমাদের 2024-এ যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলনের সময় মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করেছিল, যে আকাঙ্ক্ষাটা কাজ করেছিল, সে আকাঙ্ক্ষাকে পরবর্তী সময়ে জুলাই চেতনা বলা হয়েছে। জুলাই চেতনা আন্দোলনের সময় কেউ বলতে পারবে না যে কেউ একজন লোক আন্দোলন করার সময় ভেবেছিল যে আমরা একটা সংস্কার করব। তারা ভেবেছিল আগে হাসিনা সরকারের পতন হোক, জাস্ট পতন চেয়েছে, আর কিছু না। কিন্তু পতন হয়ে যাওয়ার পর যারা নাকি সে আন্দোলনের সামনে ছিল এবং নিজেদেরকে তার সিপাহসালার বলে দাবি করেছিল, তারা বলছে যে আমরা একটা সংস্কার চেয়েছি, এবং একটা সংস্কার আমিও চেয়েছি। আমি মনে করি একটা সুযোগ যখন পাওয়া গেছে একটা সংস্কার হোক বলেছি আমরা। কিন্তু সেই সংস্কারটা চেহারা কি, কী করলে সেই সংস্কারটা হবে, সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। ওটা হলো ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কিছু ভাড়াটে বুদ্ধিজীবী এবং কিছু এনজিও কর্মী, এরা এসে একটা সংস্কার কর্মসূচি বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতায়, এবং বিপুল অর্থ ব্যয় করেছে, বিপুল সময় ব্যয় করেছে। এই সময়টা ডক্টর ইউনূস ব্যয় করেছেন কত বেশি দিন থাকা যায় সেই পরিকল্পনাকে সামনে রেখে। পুরা জিনিসটাই ছিল মতলবী। কাজে আমি মনে করি আন্দোলনের চেতনা আর আন্দোলনে বিজয়ের পর এই ছাত্র নেতৃত্বদের দ্বারা ঘোষিত জুলাই চেতনা এবং জুলাই সনদ, এই তিনটা কিন্তু এক না, তিন জিনিস। জুলাই সংস্কার মানে জুলাই সনদ মানেই যে সব ভালো কিছু সংস্কার হয়ে যাচ্ছে, তাও কিন্তু না। কাজেই এখানে যেভাবে বলা হচ্ছে ঠিক এইভাবে এটা বিচার করলে চলো, অতি সরলীকৃত ব্যাখ্যা এই বিচার হয়ে যাবে। যাই মনে করি এগুলো নিয়ে আমাদের আরও পড়াশোনা করা দরকার আছে। আমি নিজে গণভোটটাকে কখনোই সাপোর্ট করিনি, এখন দেখতেছি গণভোট এরাও বাতিল করতেছে, এটা একটা ভালো দিক। আমি মনে করি গণভোটটা এভাবে হওয়া উচিত না, এবং গণভোটের এই জিনিসটাকে এই গুরুত্বই দেওয়া উচিত না, এটা আমি মনে করি। আবার উল্টার দিকে এই যে বিচার বিভাগের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাও আমি পছন্দ করছি না। এতে সরকারের ইন্টেনশনটা যে খুব একটা ভালো না সেটা মনে হচ্ছে। প্রিয় দর্শক, আগামী দিনগুলিতে আমি সবাইকে বলবো যে এমন কিছু করবেন না যাতে নাকি আপনাদের দলীয় যে চিন্তা, দলীয় যে মতলব, সেটাই যেন প্রাধান্য পাচ্ছে, এমন কিছু প্লিজ করেন না। দেশের মানুষের কথা একবার ভাবেন। দেশের মানুষ আপনাকে আজকে ভোট দিয়েছে, কালকে কিন্তু ভোট নাও দিতে পারে, এগুলো মাথায় রাখেন।